সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার। এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি। পরবর্তী বক্তা মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 1। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। মাননীয় স্পিকার, আপনি যখনই সময়ের কথা বললেন আমার একটা গল্প মনে পড়ে গেল। সেটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস যখন আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন, তার আগে ওখানে এডওয়ার্ড এভারেট নামে এক ভদ্রলোক সিনেটর ছিলেন এবং অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো উনি 2-2.5 ঘন্টা ধরে বক্তৃতা দেন। এখন 2-2.5 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে সবাই ভাবলো যে এখন আব্রাহাম লিঙ্কনের আর তো বলার কিছু নাই। তো তখন আব্রাহাম লিঙ্কন স্পিকার 2 মিনিটে যেটা বললেন সেটাই ইতিহাস থাকলো, আর 2-2.5 ঘন্টা কিন্তু আর থাকলো না। তো আমাদের যে বাগ্মিতা তো আর সেরকম নাই মাননীয় স্পিকার। তো অনুগ্রহ করে সময়টা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে হয়তো আরেকটু বলার সুযোগ পাবো। মাননীয় স্পিকার, যেহেতু গেটিসবার্গ অ্যাড্রেসের কথা এসেছে সেজন্য বলছি যে গেটিসবার্গ অ্যাড্রেসে লিঙ্কন যে প্রশ্নটা করেছিলেন যে জনগণের দ্বারা, জনগণের মাধ্যমে এবং জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা পৃথিবীতে থাকবে কি থাকবে না। আজকে বাংলাদেশের যে 2024-এর যে বিপ্লব বা গণ অভ্যুত্থান আমরা যেটাই বলি না কেন, তারপরে আজকে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রকে আমরা একটা স্থায়ী রূপ দিতে পারবো কি পারবো না। এই অবস্থায়, এই প্রেক্ষিতে অনেক রক্তের উপরে দাঁড়িয়ে এই সংসদ আছে। এই সংসদে আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যয় আছে যে বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেখান থেকে বাংলাদেশ আর কখনোই এই স্বৈরাচার বা ফ্যাসিজম কোনোটার মধ্যে ইনশাল্লাহ যাতে না পড়তে হয়। মাননীয় স্পিকার, গণতন্ত্রের ইতিহাসের দিকে যদি যাই, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস 750 খ্রিস্টাব্দতে যখন আপনার পাল বংশের রাজত্ব শুরু হয়, সম্রাট গোপালকে একটা নির্বাচনের মাধ্যমে, সরাসরি জনগণের দ্বারা না কিন্তু একটা নেতৃবৃন্দের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। তো গণতন্ত্র আমাদের জন্য কোনো বিদেশি কোনো বস্তু নয়, এটা আমাদের অস্থি মজ্জার মধ্যে ছিল। সেজন্যই বাংলাদেশের মানুষ বারবার করে এই গণতন্ত্রের কথা বলেছে। মাননীয় স্পিকার, যদি আমি ওই আন্দোলনগুলোর কথা এবং ইতিহাসের কথা যাই, অনেক বড় কথা হবে। আমি সরাসরি 1971-এ চলে আসি। 1971-এর আপনি একজন যোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ডাক, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবার বলছি যে আপনি সেই একজন যোদ্ধা ছিলেন, তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। এরপরে এসেছে 1975-এর যে পথ, যেখানে সিপাহী বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, এরপরে এসেছে 1990 বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারা জীবন তিনি সেই সংগ্রাম করে গেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মাননীয় স্পিকার, তো বেগম খালেদা জিয়ার প্রতিও সম্মান প্রদর্শন করছি আজকে। মাননীয় স্পিকার, আজকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অতন্দ্র প্রহরী ছিলেন সেই বিষয়ে আমার মনে হয় আমাদের এখানে কারো সন্দেহ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্বাধীনতার ঘোষক সব জায়গায় বলছি, কিন্তু আমাদের যে 24-এর যে সনদ, মাননীয় স্পিকার, সেইখানে কিন্তু তার নামটা সেইভাবে বলা হয়নি। এমনকি এই আমাদের 26শে মার্চে আমরা যে কাগজটা পেয়েছিলাম সেখানেও সেই কথাটা বলা হয়নি। তা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলাম আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, ইতিহাসের সঠিক দিকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবসময় ইতিহাসের সঠিক দিকে ছিল। 1971 সাল বলেন, 1986 সাল বলেন, 1996 সাল বলেন, সবসময় আমরা ইতিহাসের সঠিক দিকে ছিলাম। এই 2024-এও আমরা ইতিহাসের সঠিক দিকে ছিলাম। 2024-এর একটি ঘটনাকে একটু উল্লেখ করতে চাই। এটা আমাদের মনে কিছুটা দুঃখ দিয়েছে যে আমাদের বন্ধুরা 2024-এর অগাস্টে এরকম একটা ঘটনার পরে
2024 সেপ্টেম্বরে তারা একটা অংশকে, যে অংশটা বাংলাদেশের গণতন্ত্রকে জিম্মি করেছিল, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তো সেটা আমাদের জন্য একটু দুঃখজনক একটা অধ্যায় ছিল। আমি মনে করি আমাদের ইতিহাসের সঠিক দিকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মাননীয় স্পিকার, আজকে 24-এর যে ঘটনাটা, এই আমাদের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেটার যে দাবিগুলো আছে, এই দাবিগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। আমাদের যেই বাহিনীগুলো যারা এইভাবে একটা সরকারকে অবৈধভাবে টিকিয়ে রেখেছিল, তাদের সংস্কার আমাদের অত্যন্ত প্রয়োজন মাননীয় স্পিকার। এবং সেই ব্যাপারে আমি মনে করি আমাদের এই সংসদের অবশ্যই একটা দায়িত্ব আছে যে বাংলাদেশের গণতন্ত্র যাতে আর কখনো ব্যাহত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা কেবল একটা নির্বাচনের কথা নয় মাননীয় স্পিকার, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ, কিন্তু এই ধাপগুলোকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো বা এই পরিবর্তনগুলো আমাদেরকে সাংবিধানিকভাবে অবশ্যই করতে হবে। মাননীয় স্পিকার, আজকের প্রধানমন্ত্রী এখানে তিনি উপস্থিত নেই। তিনি উপস্থিত থাকলে কিন্তু সংসদটা আরো বেশি প্রাণবন্ত থাকে, এবং তার অনুপস্থিতি কিন্তু আমরা খুব বুঝতে পারি। মানে স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, আর একটু সময় কি? আরো 3 মিনিট বলুন। 3। স্পিকার, আচ্ছা, মাননীয় স্পিকার, তো আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে একটা আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছেন, একটা আধুনিক রাষ্ট্র তিনি তৈরি করার চেষ্টা করছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে 2018 সালে মনোনয়ন দিয়েছিলেন, এই 2024 সালেও মনোনয়ন দিয়েছেন, যার জন্য আমি আজকে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি। তিনি যে আধুনিক বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন সেটা বোঝা যায়। মাননীয় স্পিকার, আমরা কিছু হাসপাতাল নিয়ে কথা বললাম, তিনি একটা পিপিপির মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলেন যে আপনারা পিপিপির মাধ্যমে কিছু করা যায় কিনা দেখুন। এই আধুনিক চিন্তাভাবনা ইনশাআল্লাহ বাংলাদেশকে আর অনেক সামনের দিকে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা একটা কথা সবসময় বলতাম যে বাংলাদেশ কবে সিঙ্গাপুরের মতন হবে। তো মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের যে আধুনিকতার প্রবক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বীজটা বপন করছেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা হয়তো দেখবো কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে তিনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাবনা রাখতে চাই মাননীয় স্পিকার। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা একটা 20 কোটি লোকের দেশ, এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমরা অনেক মানুষের দেশ, আমাদের একটা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিক একটা সরকার, একটা জনগোষ্ঠী দরকার, এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এটা যদি থাকে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন। কাজেই সেরকম যদি কিছু আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আর 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি, 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি। মাননীয় স্পিকার, বলুন মাননীয় সদস্য। এখানে জেন জির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। জেন জি আমাদেরকে এই 24-এর পুরোভাগে তারা ছিল, যেই সংগ্রাম আমরা 15-16 বছর ধরে করেছি, সেই সংগ্রামকে তারা একটা অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। কাজে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দুটাই একই সঙ্গে আছে। এবং তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি, এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ, সেই সনদকে যেমন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য যেই বাংলাদেশকে তোমরা স্বপ্ন দেখেছো, ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, বাংলাদেশের জন্য একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি দরকার।
সেই দিকে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই কনস্টিটিউশন বা সংবিধানটা হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট বা একটা জীবন্ত একটা দলিল। কাজেই এই লিভিং ডকুমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আর 1 মিনিট কি দেবে? আর 1 মিনিট মাননীয় স্পিকার, দুঃখিত, আর 1 মিনিট নিয়ে নিচ্ছি। বলুন, মাননীয় শেষ স্পিকার, করুন। আর একটা কথা, যে সংবিধানের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত একটা কথা একটু বলতে হচ্ছে। এই জন্য আমি ছাত্র অবস্থা থেকে এটা বলেছি, এটা নতুন কিছু না। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার, এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি। এই জন্য বলেছি মাননীয় স্পিকার, আপনি যদি আমাদের সংবিধানের 7ম যে শিডিউলটা আছে, তফসিলটা আছে, সেটা যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে এসছে, মুক্তিযুদ্ধের ঘোষণার ইতিহাসটা কিভাবে এসছে। এইটাকে সঠিক করার জন্য আমাদের বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের সংবিধান রচিত হওয়া দরকার। সর্বোপরি মাননীয় স্পিকার, আমার পঞ্চগড়ের মানুষজন যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। তাদের বহু সমস্যা আছে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে আরম্ভ করে বহু, এগুলো সব আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সর্বশেষে আমার শ্রদ্ধেয় পিতা এবং মাতা, যারা they have never failed to remind me that it is Bangladesh I have to serve, এই কথাটা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।